নমস্কার, স্যাটারডে সাসপেন্সে আপনাকে স্বাগত জানাই। স্যাটারডে সাসপেন্সে আপনি শুনছেন গল্প আয়না। গত সপ্তাহে আপনি শুনেছেন গল্পটির প্রথম পর্ব। শুরু হচ্ছে সম্পূর্ণা সোমের লেখা গল্প আয়না, দ্বিতীয় পর্ব। রোজ আলো ফোটার আগেই ওঠার অভ্যাস ময়নার। কাক ভোরে উঠোন ঝাড় দিয়ে নিকিয়ে তারপর সে গোয়াল ঘরে যায় দুধ দুইতে। দুধের গায়ে ঠুমরির ভরসাতেই তাদের সংসার চলে। ভগবানের কৃপায় ঠুমরি দুধও দেয় ভরিয়ে। সেই দুধ দুইয়ে তারপর কানেস্তারা করে বাড়ি বাড়ি দিয়ে আসে ধীরু। যতক্ষণে ময়না দুধ দোয়ায় ততক্ষণ ধীরু ঘুম থেকে ওঠে, মুখ হাত ধুয়ে উনুন ধরিয়ে দেয়, তারপর দুধের কানেস্তারা নিয়ে বেরোয়। আজকে উঠতে একটু দেরি হয়ে গেল তার। ধর্মর করে উঠে দেখলো আলো ফুটতে শুরু করে দিয়েছে। নিজের মনেই নিজেকে খানিকটা সাপান্ত করে চুলটা খোপা করতে করতে উঠোনে বেরিয়ে এলো সে। ঝটপট উঠোন নিকিয়ে তারপর গোয়াল ঘরের দিকে গেল। গোয়াল ঘরটা পুরো বেড়ার ছাউনি দিয়ে ঘেরা, ধীরুই বানিয়েছে। ঠুমরি ছাড়াও আরও একটা গাই আছে, হেদো। তবে কিছুদিন যাবৎ হেদোকে পাশের গ্রামের বাপের বাড়ি রেখে এসেছে। পোয়াতি গাই, ওই বাড়ির থাকলে যত্ন পাবে ঠিকঠাক। তবে ঠুমরির মতো হেদো অতটা দুধেল নয়। আপাতত গোয়ালে ঠুমরি একা। গোয়ালের দরজাটা ঠেলে খুলতেই বিভৎস চিৎকার বেরিয়ে এলো ময়নার গলা দিয়ে। তার চোখ বিস্ফারিত হয়ে গেল। ক্রমাগত চিৎকার করতে করতে মাটিতে বসে পড়ল সে ধপ করে। সেই গগনভেদী চিৎকারে ধীরু ছুটে এলো। কি হয়েছে? কি? গোয়ালে ঢুকে দৃশ্যটা দেখে ভিতরটা গুলিয়ে উঠল ধীরু। সে সামলাতে না পেরে পাশে বমি করতে শুরু করলো। ময়না তখনও পাগলের মতো চিৎকার করে যাচ্ছে, আর গোয়ালের এক পাশে পড়ে রয়েছে ঠুমরির আধ খাওয়া পেটের নাড়ি ভুড়ি বের করা খুবলো মৃতদেহ। সকালবেলা উঠে বাইরে বেরিয়েই লক্ষ্মী দেখল কনক দেবী পড়ে আছেন মাঝ উঠোনে। কাপড়ের নিচের অংশ ভেজা আর মুখটা হাঁ হয়ে আছে। লক্ষ্মী দৃশ্য দেখে, ও বাবা গো, এ কি সর্বনাশ গা বলে এত জোরে চেঁচিয়ে উঠল যে রতির ঘুম ভেঙে গেল। সে ঘুম জড়ানো গলায় বেরিয়ে এসে বলল, কি হলো লক্ষ্মী, অমন করে চেঁচাস কেন? লক্ষ্মী ততক্ষণে শাশুড়ির কাছে দৌড়ে যেতে গিয়ে বলল, যে দেখো মার কি হলো গা, এইখানে বেহুশ হয়ে পড়ে আছে মানুষটা যে। হলো মা, এ দেখো আমি রতি। কিছুক্ষণ পরে জ্ঞান এলো কনক দেবী। তিনি কিছুক্ষণ ভোম্বল হয়ে তাকিয়ে থাকলেন, তারপর রতির সাহায্যে উঠে বসলেন। উঠে বসে রতিকে বললেন, কলঘরে যাব, আমার কাপড় নোংরা হয়ে আছে। রতি সঙ্গে সঙ্গে বলল, যা লক্ষ্মী, মাকে নিয়ে যা। লক্ষ্মী শাশুড়িকে ধরে কলঘরে নিয়ে গেল। রতি গিয়ে দাওয়াতে বসল। কিছুক্ষণ পরে লক্ষ্মী শাশুড়িকে নিয়ে কলঘর থেকে ঘরে এনে কাপড় বদলিয়ে শুয়ে দিল। কনক দেবী চোখ বুঝে শুয়ে রইলেন। রতি
ঘরে গিয়ে কনক দেবীর মাথার কাছে বসলো, মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। একটু পরে লক্ষ্মী এসে জলপট্টি দিয়ে গেল মাথায়। রতি মাথার কাছে বসে খানিক বাদে বাদে সেটা পাল্টে দিতে লাগলো। হঠাৎ কনক দেবী রতির হাতটা চেপে ধরলেন। রতি থমকে গেল। কি মা, কি হয়েছে? কনক দেবী একবার চারপাশটা দেখে নিয়ে বললেন, আমার তোর সাথে কিছু কথা আছে রতি। রতি ঢোক গিলল। কি কথা? কনক দেবী রতিকে মুখটা কাছে আনতে বললেন। তারপর অতি ক্ষীণ গলায় গতকাল রাতের ঘটনাটা পুরো বললেন। শুনতে শুনতে রতির গলা শুকিয়ে কাঠ হয়ে গেল, তার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। রতি শুকনো গলায় বলল, সত্যি বলছো? কিন্তু কাল রাতে তো আমার পাশেই শুয়ে থাকলো। কনক দেবী জোর দিয়ে বললেন, মিছে কথা কইতে যাব কোন দুঃখে? আমি নিজের চোখে দেখলুম বউ ওই কাঁচা কাঁচা মাংসগুলা। ও বাবা গো, ওরে বাবা গো, মাগো বলে শিউরে উঠলেন। রতি মায়ের কথা শুনে কিছুক্ষণ কি একটা ভেবে তার সাথে ঘটা আগের দিনের ঘটনাটা মাকে বলল। কনক দেবী শুনে হাঁ হয়ে গেলেন। তারপর একটুখানি থেমে রতিকে বললেন, ও অপদেবতা বউকে ধরেছে রতি। তুই শিগগির যা বাবা, জোগাড় শুরু করে দে। কাল পুজোটা মিটতে আমার কলজেটা জুড়োবে। রতির মনে হলো মায়ের কথাই ঠিক। সে নিজে এইসব ব্যাপারে বিশ্বাস করে না ঠিকই, কিন্তু চোখের দেখাটা কিভাবে অস্বীকার করবে সে বলল, আজকে গ্রামে পালা গান আছে, ওইখানে যাবো ভাবছি। পুরুত মশাই আরো দু একজন গ্রামের বেলার দিকে পাশের বাড়ির হরির বউ এসে লক্ষ্মীকে ডাকলো। ও লক্ষ্মী, বলি ও হরির বউ, বাড়ি আছিস নো? লক্ষ্মী তখন রান্নাঘরের পিছনে ভাতের ফ্যান গালছিল। হরির বউয়ের ডাকে বেরিয়ে এলো ভাতের হাড়ি হাতে। কি লো, কি হয়েছে? হরির বউ এগিয়ে এসে বলল, বলি খবর পেয়েছিস? লক্ষ্মী অবাক হয়ে বলল, খবর? কি খবর? হরির বউ আরো অবাক হয়ে গালে হাত দিল। ও মা, বলি সারা গ্রামে শোরগোল চলছে, এই মাগি বলে খবর কি? লক্ষ্মী বিরক্ত হয়ে বলল, মেলা ঝামর করিস না তা। সকাল থেকে শাউরির জ্বর, উঠোনে পেট চাপ মেখে পড়েছিল, তাকে তুলে ঘরে তোলো রে, হেসেল ঠেলে মুখে খাবার দাও রে, কাজের কমতি নেই আমার। কি খবর বল দিনি? হরির বউ চোখগুলো বড় বড় করে বলল, আমাদের পাড়ার ময়না আছে না, আরে গোয়ালিনী রে, ওদের দুধের গাইটাকে কে মেরে রেখে গেছে। আমার স্বামী গিয়েছিল তো ওখানে এসব চেঁচামেচি শুনে, এসে বলে কি খুবলে খেয়ে নাড়ি ভুড়ি চটকে রেখে গেছে এক্কেরে। লক্ষ্মী রান্নাঘরের সামনের দাওয়াতে বসলো। বলিস কি রে, কি সর্বনেশে কাণ্ডি! হরির বউ মুখটা লক্ষ্মীর কাছে এনে বলল, গ্রামে সবাই বলা বলি করছে এ কোনো ডাইনির কাজ, নইলে কোনো মানুষে অমন ধরা শক্তি রাখে? অত বড় গাইটাকে কে মেরে খেয়ে যেত? হরির বউয়ের কথা শুনে লক্ষ্মীর বুকটা শুকিয়ে গেল। সে হরির বউয়ের কাছে ঘেঁষে বলল, আমার বাড়িতেও এমন ধারা কাণ্ডি হচ্ছে, কি বলবো রে। বলেই গত কয়েকদিনের বৃত্তান্ত গড় গড় করে বলে দিল। শুনে হরির বউয়ের চোখ ছানা বড়া হয়ে গেল।
রাধা গোবিন্দ বলো, গোবিন্দ রাধে বলো, এই নাম নিয়ে চলো জনম জনম রে। হরি বলো হরি, হরি বলো হরি, হরি বলো হরি বলো রে। রাধা গোবিন্দ বলো, গোবিন্দ রাধে বলো, এই নাম নিয়ে চলো জনম জনম রে। হরি বলো হরি, হরি বলো হরি, হরি বলো হরি বলো রে। রাধা গোবিন্দ বলো, গোবিন্দ রাধে বলো, এই নাম নিয়ে চলো জনম জনম রে। রতি যখন পালা গানের আসরে পৌঁছলো তখন পালা জমে উঠেছে। দুজন লোক রাধা আর কৃষ্ণ সেজে গোল মেঝের জায়গাটাতে ঘুরে ঘুরে নাচছে। চারপাশে গোল হয়ে সবাই বসে। রতি দেখলো পাড়ার অনেকেই এসেছে সেখানে। মোড়লকেও দেখতে পেল। সে একটা চেয়ারে বসে থাকতে সে একটু পিছনের দিকে জায়গাটা করে বসে পড়ল। এই গ্রামে পালা গানের আসর চলে 4 দিন ধরে। যে জায়গাটা আসর বসে সেটা হলো একটা মাঠ। মাঠের মাঝখানে বড় একটা তাঁবু খাটিয়ে তার নিচে পালা গান হয়। তাঁবুর চারপাশে বেশ একটা মেলা মেলা ভাব থাকে 4 দিন। দোকান পাট, ছোট ছোট ছেলা, বাচ্চাদের হাত নাগরদোলা ইত্যাদি বসে। এই মাঠটা রতির গ্রামের সবচেয়ে বড় মাঠ। মাইকের আওয়াজে কান ঝালাপালা, কিন্তু দর্শকের কিচ্ছুটি যায় আসে না। তারা তালে তালে মাথা নাড়ছে, কেউ কেউ অতি উৎসাহী, নাচতেও লেগেছে। রতি পালা শুনতে শুনতে অপেক্ষা করতে লাগলো কখন শেষ হবে আর সে মোড়লকে কালকে নিমন্ত্রণ দেবে। সততা আর বুদ্ধি নিয়ে কাজ করে বলে রতির গ্রামে একটা খাতির আছে। পালা ভাঙলো রাত 9:30 বাজে। সবাই আস্তে আস্তে বাড়ির দিকে এগোলো। হরি বলো হরি বলো রে। রাধা গোবিন্দ বলো, গোবিন্দ রাধে বলো, এই নাম নিয়ে চলো জনম জনম রে। রতি মোড়লের সামনে গিয়ে পৌঁছলো। মোড়ল নিত্যগোপাল সাঁতরা কার সাথে যেন একটা কথা বলছিল। রতিকে দেখেই বড় বড় পান চেবানো দাঁত বের করে হাসলো। আরে রতি যে, খবর টবর ভালো তো? রতিও একটা দেতো হাসি দিল। আগে সব ভালো, আপনার কি পায়? নিত্যগোপাল হাসিটা বজায় রেখেই বললেন, আসবে বই কি, গ্রামের মোড়ল হয়েছে কি করতে, তা বলে ফেলো বাপ, কি দরকার? রতি আবার একটু হেহে করে হেসে বলল, এগিয়ে সময়টা মোটে ভালো যাচ্ছে না, তাই আমার মা কাল একটু নারায়ণের সিন্নি দেবে বাড়িতে। এগিয়ে আপনি যদি একটু পায়ের ধুলো দেন তাইলে বড্ড কৃপা হয়। মোড়ল এবার হা হা করে হেসে বললেন, ও এই কথা, তা যাব না কেন, নিশ্চয় যাব, মাসিমা বাড়িতে পুজো দিচ্ছেন। রতি একটা প্রণাম ঠুকে বলল, তাইলে ওই কথা রইল, কাল আসবেন একগে। নিত্যগোপাল বললেন, হায়, তা আমার গরুর গাড়ি আছে, ছেড়ে দিয়ে আসবো। রতি লজ্জায় জিভ কেটে বলল, না না, আমি চলে যাব একগে। বলেই পিছন ফিরে হাঁটা মারল। মেলা থেকে ছেলে মেয়ে দুটোর জন্য বেশ করে জিলিপি আর ল্যাংচা নিয়ে নিল। পথে আরো 2-1জনের সাথে দেখা হয়ে যেতে তাদেরও নিমন্ত্রণ জানিয়ে দিল। তারপর হাতে থলি দুলিয়ে বাড়ি মুখো হল। আটাটা মেখে একটা বাটিতে ঢাকা দিয়ে রেখে দিল লক্ষ্মী। তরকারি হয়ে গেছে। রতি ফিরলে এবার শুধু গরম গরম রুটি করে নিলেই হয়। কাল বাড়িতে পুজো। শাশুড়িমা এসে ঠাকুরের সামনে বসে কিছুটা জোগাড় করে রাখছেন। ছেলে মেয়ে দুটোও ওখানে। আপাতত কিছুটা সময় সে একা। হঠাৎ তার মনে হলো, আচ্ছা, আগের দিন আয়নাটা হাতে নিয়ে ওরকম যে একটা অদ্ভুত অনুভূতি হলো, সেটা কি সত্যি নাকি তার মনের ভুল? সত্যি কি ও স্বপ্ন দেখছিল, নাকি
আয়নাটার মধ্যে সত্যি কোনো ব্যাপার আছে। লক্ষ্মী ঘরে এসে দরজাটা অর্ধেক ভেজিয়ে দিল, তারপর আয়নাটা পাড়ল। আয়নাটা হাতে নিয়ে কিন্তু কিছু মনে হলো না। আজকে লক্ষ্মীকে আহামরি সুন্দরও কিছু লাগছে না আয়নাতে, যা আগের দিন লাগছিল। নিজের ঘামে ক্লান্ত পরিশ্রান্ত মুখটাই দেখল সে। তার মনে হলো, না, মনের ভুলই হবে, নির্ঘাত ঘুমিয়ে পড়েছিল সে। আয়নাটা তাকে সুন্দর করতে না পারলেও তার যে মান বাড়িয়ে দেবে এটা সত্যি। কাল আসুক না পাড়ার সব বউরা, তারপর একেবারে তাক লাগিয়ে দেবে আয়নাটা নিয়ে, বিশেষ করে পারুল। হঠাৎ লক্ষ্মীর মনে হলো দরজার বাইরে যেন কে দাঁড়িয়ে আছে। লক্ষ্মী দরজার কাছে এসে দরজাটা পুরো খুলে দিল, তারপর ফিরে এলো। আবার আয়নাটা এক মনে দেখতে লাগলো। হঠাৎ কেউ যেন দৌড়ে সরে গেল দরজার সামনে থেকে। লক্ষ্মী চমকে তাকালো দরজার দিকে। এইবার তার ঘাড় শিরশির করতে লাগলো। সে কাঁপা কাঁপা গলায় বলল, কে 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 ওখানে? কে? কিন্তু কোথায় কে? কেউ তো নেই। লক্ষ্মী নিজের মনের ভুল ভেবে একটু হেসে ফেলল, কিন্তু হাসিটার মধ্যে কোথাও যেন ভয় লুকিয়ে আছে। না, এবার রুটিগুলো করে ফেলতে হবে, রাত হলো। বলে আয়নাটা কুলুঙ্গিতে রেখে পিছন ফিরেই লক্ষ্মী স্থির হয়ে গেল। দরজার সামনে দাঁড়িয়ে ওটা কে? একটা বউ, ঘোমটা দেওয়া, মুখ অস্পষ্ট, লম্বা গড়ন, ঘোমটার আধো আধারিতে আগুনের ভাটার মতো জলজল করছে দুটো চোখ। এটা কে? মানুষ নাকি? লক্ষ্মী বলে চিৎকার করে উঠল। সঙ্গে সঙ্গে কোথায় কি, খালি দরজা খাঁ খাঁ করছে। উঠোনও ফাঁকা, বাড়ির আলো গিয়ে পড়ছে উঠোনে। চিৎকার শুনে পাশের ঘর থেকে শাশুড়ি মা ছুটে এলেন। কি হয়েছে বউ? কি হয়েছে? কি হয়েছে? লক্ষ্মী কাঁপতে কাঁপতে খাটে বসে পড়েছিল। শাশুড়ি মাকে দরজার দিকে আঙুল দেখিয়ে বলল, ওইখানে কে একটা বউ দাঁড়িয়েছিল, ভাটার মতো চোখ, ঘোমটা টানা বউ দাঁড়িয়েছিল। কনক দেবী বুঝতে পারলেন লক্ষ্মী আবার সেই অপদেবতাকে দেখেছেন। কনক দেবী লক্ষ্মীকে জাপটে ধরে বললেন, চুপ কর বউ, চুপ কর, আমি বুঝেছি তুই আবার সেই অপদেবতাকে দেখেছিস। তুমি আমাকে রক্ষে করো ঠাকুর, তুমি আমায় রক্ষে করো। কালকের পুজোটা হলে বাঁচি বাপু, এখনো রতিটাও এলো না, বলি আরে আক্কেল বাপু, এত রাত কেউ করে একেই। রাম 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 রাম। লক্ষ্মী কিছুটা সামলে নিতে কনক দেবী বললেন, চ দেখি ও ঘরে চ, আমার সাথে পুজোর জোগাড় দিবি চ, তোর আর এখানে থাকতে হবে নে, চ চ ও ঘরে চ, মনটা ঠান্ডা হবে। পালাগানের আসরটা জমজমে বাজারে অঞ্চলে। সেখান থেকে রতিদের বাড়ি মিনিট 10 হাঁটা পথ। ধানুদের ক্ষেত ছাড়িয়ে একটু এগিয়ে এসে বাঁয়ে একটা কালী পুকুর পড়ে। সেই পুকুর ছাড়িয়ে ডান দিকে বেঁকে বুড়ো বটতলা হয়ে একটু এগিয়ে এলেই রতিদের পাড়া। এই পাড়ার একেবারে শেষ প্রান্তে রতিদের বাড়ি। জমজমাট এলাকাটা ছাড়িয়ে বুড়ো বটতলার কাছে আসতেই রতির খুব জোরে পেচ্ছাপ পেল। সে বটতলার কাছেই দাঁড়িয়ে গেল। পেচ্ছাপ করতে করতে রতির হঠাৎ মনে হলো তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। রাস্তা অন্ধকার, আজকের টর্চটাও আনতে ভুলে গেছে সে। কিছু দূরে দূরে গ্যাসের পোস্ট দাঁড়িয়ে, সে আলোর চেয়ে পূর্ণিমার আলো যেন মাটি, ক্ষেত, গাছপালাকে ধুয়ে দিচ্ছে। রতি পিছন ফিরতেই তার মনে হলো কে যেন তার পিছন থেকে সরে গেল স্যাট করে। রতি নিজের মনেই বলল, বাদুর হবে। কাজ সেরে আবার হাঁটতে লাগলো। গুনগুন করে একটা গান ধরে হাতের প্যাকেটটাকে তালে তালে নাড়িয়ে নাড়িয়ে হাঁটতে লাগলো।
তুমি যদি মনে দাও গো ব্যথা, এ ব্যথা আমি কি বলে সব বলিও গো মাধবী, আমি যে শুধু তোমারই রব। ও তুমি যদি মনে দাও গো ব্যথা। হঠাৎ গান থেমে গেল। কি যেন একটা গান গাইছে না? হ্যাঁ, তার গানটাই তো, কিন্তু একটা মেয়ের গলা। কি আশ্চর্য, তার মতোই সুর করে গাইছে। রতির গলা শুকিয়ে এলো। সে ভয় কমানোর জন্য আরো জোরে গান ধরল। তুমি যদি মনে দাও গো ব্যথা, দিব্যি বলছি সন্ন্যাসী হব, আমার মতো রূপসী আর এ জন্মে কোথাও পাবো। আবার আবার গুনগুন করে কে গাইছে, ঠিক এই লাইনটা যেটা রতি গাইছে। এক গান, এক সুর, এক লাইন। ভালো করে শোনার চেষ্টা করলো। তার ঠিক পিছন দিক থেকে আসছে। এইবার রতি ঘাবড়ে গেল, জোরে জোরে পা চালাতে লাগলো। কিন্তু অবাক কাণ্ড, সে যতই জোরে পা চালায়, পেছনের সেই গানের গলাটা ততই তার কাছে আসতে থাকে। রতির বুক শুকিয়ে আসছে। তার মনে হচ্ছে যেন বুকের হৃৎপিণ্ডটা বেরিয়ে আসছে ভয়ে। হঠাৎ হাঁটতে হাঁটতে রতির ঘাড়ে একটা হাতের চাপ অনুভব করল। রতি দাঁড়িয়ে গেল। তার হাঁটার ক্ষমতা নেই, পিছনে ঘুরবার ক্ষমতা নেই। কোনো রকমে পিছনে ঘুরে স্থির হয়ে গেল। একটা বউ, ঘুমটা দেওয়া বউ, পা দুটো মাটি থেকে শূন্যে ভাসছে। অর্থাৎ শরীরটাই তার ভাসছে। রতি বিস্ফারিত চোখে দেখল বউটা ঘুমটার ভিতর থেকে গেয়ে উঠল, তুমি যদি মনে দাও গো ব্যথা, এ ব্যথা আমি কি বলে সব বলিও গো মাধবী, আমি যে শুধু তোমার রব। তারপরেই হঠাৎ করে হাসতে লাগলো। রতি বলে প্রাণপণ ছুটতে লাগলো। তখনও পিছন থেকে বিকট গলার অট্ট হাসিটা ভেসে আসছে। রতি ছুটতে ছুটতে তাদের বেড়ার দরজাটা দেখতে পেল। লক্ষ্মী উঠোন পেরিয়ে রান্নাঘরে যাচ্ছিল রুটি করতে। ভীতু ভাবটা কাটেনি তার এখনো। এদিক ওদিক দেখতে দেখতে উঠোন পেরোচ্ছিল সে। রতি ছুটে বাড়ির মধ্যে ঢুকে তার উপরে হুড় মুড়িয়ে পড়ে গেল। লক্ষ্মী সামলাতে না পেরে ও মা গো বলে মাটিতে পড়ে গেল। মাটিতে পড়েই বিকট চিৎকার করতে আরম্ভ করলো। কি আপনাই শুনে আমার মরণ দৌড় দৌড়াচ্ছ কেন? জানে মেরে দেবে দেখছি। রতি দাবায় বসে হাঁপাতে হাঁপাতে বলল, কুকুর, একটা কুকুর। ঘটনাটা বেমালুম চেপে গেল। লক্ষ্মী ঝাঁঝিয়ে উঠে বলল, তা কুকুরকে খেয়ে নিত নাকি? হ্যাঁ, যত রাজ্যের জ্বালা জুটেছে আমার কপালে। যাও মুখ হাত ধোগে যাও, খেতে দিচ্ছি। বলে উঠে রান্নাঘরের দিকে চলে গেল। মাঝরাতে একটা শব্দ শুনে ঘুম ভেঙে গেল রতির। কিছুক্ষণ ঘুম চোখে ভ্যাবলার মতো উঠে বসে রইল রতি। ঠাউর করার চেষ্টা করলো কোন দিক থেকে শব্দটা আসছে। চাপা কান্না মিশ্রিত গোঙানির শব্দ। কেউ যেন খুব যন্ত্রণা পেয়ে গোঙাচ্ছে। রতি ঘাবড়ে গেলেও বিছানা ছেড়ে নেমে এলো। ঘরের শিকল খুলে বাইরে আসার সময় একবার পিছন ফিরে দেখে নিল লক্ষ্মীকে। সে ঘুমোচ্ছে, নিঃশ্বাসের শব্দ পাওয়া যাচ্ছে। রতি বাইরে এলো। রতির বুকটা দুরু দুরু করতে লাগলো, গলা শুকিয়ে আসছে।
দাওয়ায় বেরিয়ে একটুখানি দাঁড়ালো রতি। শুনশান মাঝরাত, পূর্ণিমা আজ। জ্যোৎস্নার আলোয় চারপাশ ধুয়ে দিচ্ছে। কেমন যেন থম মেরে আছে পৃথিবী। শুধু ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। একটানা এই ডাক শুনলে কেমন যেন ঘোর ঘোর লাগে। রতি দাওয়ার এক কোণ থেকে একটা লাঠি হাতে নিয়ে নিল। তারপর উঠোনে নেমে দাঁড়ালো। চাঁদের আলোয় উঠোনের চারপাশটা খুব ভালোভাবে দেখে নিল রতি। কই, কোথাও কিছু নেই তো। তাহলে কি মনের ভুল? কিন্তু আওয়াজ তো সে শুনেছে, এ কথা সে অস্বীকার করতে পারবে না। কিছুক্ষণ উঠোনেই দাঁড়িয়ে রইল রতি। তারপর মনের ভুল ভেবে ঘরের দিকে ফিরল। যেই দাওয়ায় পা দিতে যাবে আবার সেই গোঙানির আওয়াজ। কেউ যেন খুব ব্যথার চোটে কাতরাচ্ছে। রতি চট করে উঠোনে নেমে ঠাহর করার চেষ্টা করলো আওয়াজটা কোন দিক থেকে আসছে। ভালো করে শুনে সে বুঝল আওয়াজটা তারই বাড়ির পেছন দিকের কুয়ো পাড় থেকে আসছে। হঠাৎই কোনো এক অজানা কারণে রতির বুকটা যেন কেঁপে উঠল। লাঠিটাকে ভালো করে বাগিয়ে ধরে কুয়ো পাড়ের দিকে এগোলো রতি। কুয়ো পাড়ের দিকে যেতে হলে তাদেরই বাড়িটাকে বেড় দিয়ে একটা ইটের রাস্তা হয়ে যেতে হয়। বাড়ির পেছন দিকে গিয়ে রতি আস্তে আস্তে কুয়ো পাড়ের দিকে এগোলো আওয়াজটাকে লক্ষ্য করে। কুয়ো পাড়ের দিকে কিছুটা এগোতেই থেমে গেল তার পা। কুয়োর সামনে কালো জমাট বাঁধা, ওটা কি? কেউ যেন একটা বসে আছে না উবু হয়ে? আর একটু এগোতেই রতির শির দাঁড়া দিয়ে ঠান্ডা একটা স্রোত বয়ে গেল। একটা বউ উবু হয়ে বসে ওটা কি করছে? আগের দিনের স্মৃতি এখনো ভুলিনি রতি। সে বুঝলো আর এগোনোটা ঠিক নয়, কিন্তু তার পা আর তার আয়ত্তে নেই। কোনো এক মন্ত্র বলে রতি এগিয়ে চলল বউটার দিকে। কিছুটা কাছে গিয়ে শুনল একটা কচ কচ আওয়াজ আসছে। এই ভীষণ মুহূর্তে রতি তার সমস্ত শক্তি জোগাড় করে ডাকলো, কে? ডাকটা শুনেই বউটা পিছনে ফিরল। কিন্তু এ কি? এ যে লক্ষ্মী। সারা মুখে তার রক্ত লেগে আছে, মুখের কষ বেয়ে রক্ত ঝরছে। তার চোখ দুটো সাদা, তাতে মুনি নেই। ঠিক আগের দিনের মতো তার এক হাতে ধরা সেই আয়নাটা, আর এক হাতে ডেলার মতো ওটা কি? মাংস। তারপরে রতি যেটা দেখলো তার হৃৎপিণ্ড প্রায় ঠিকরে বেরিয়ে এলো। তার হাত থেকে ঠক করে লাঠিটা পড়ে গেল। তার মুখ থেকে বেরিয়ে এলো একটা আর্তনাদ। রতি দেখলো লক্ষ্মীর সামনে শোয়ানো একটা দেহ, সাদা কাপড় পরা একটা মহিলার দেহ। তার পেটটা খুবলে নাড়ি ভুড়িগুলো বের করে দিয়েছে লক্ষ্মী। আর সেই মহিলা আর কেউ নয়, রতির মা কনক দেবী। পুরোপুরি মৃত নন তিনি তখনও। মাঝে মাঝে প্রবল মৃত্যু যন্ত্রণায় গোঙাচ্ছেন। মুখ দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে। সেই রক্তে সাদা শাড়ি লাল হয়ে গেছে। রতি চিৎকার করে ঠিকরে পেছনে আসতে গিয়ে পড়ে গেল। লক্ষ্মী উবু হয়ে বসে পা বাড়িয়ে বাড়িয়ে এগিয়ে এলো রতির মুখের সামনে। তারপরে হাতে ধরে থাকা মাংসটা রতির দিকে এগিয়ে দিল। তারপরে প্রচণ্ড অট্টহাসিতে ফেটে পড়ল। রতি ক্রমাগত চিৎকার করে যেতে লাগলো পাগলের মতো, আর তার সঙ্গে প্রচণ্ড অট্টহাসি হাসতে লাগলো লক্ষ্মী। রতির চিৎকার আর লক্ষ্মীর অট্টহাসিতে খান খান হয়ে গেল মাঝরাতে গ্রামের নিস্তব্ধতা। হঠাৎই হাসি থামিয়ে রতির একদম মুখের কাছে লক্ষ্মী মুখ এনে ফিস ফিস করে বলল, তারপর আবার সেই বিকট অট্টহাসি হাসতে লাগলো। তারপর ছুটে পালিয়ে গেল কুয়োর পিছন দিকে গাছপালার দিকে। প্রচণ্ড আতঙ্কে ও বিভৎসতায় চিৎকার করতে করতে অজ্ঞান হয়ে গেল রতি।
পরের দিন সকাল। পুরো গ্রাম ভেঙে পড়েছে রতির বাড়িতে। উঠোনে শোয়ানো আছে কনকবালা দেবীর ছিন্ন বিচ্ছিন্ন দেহ। স্থানীয় দারোগাবাবু মৃতদেহ থেকে কিছুটা তফাতে দাঁড়িয়ে থানার কনস্টেবলদের সঙ্গে কথা বলছেন। বিভৎসতা ঢাকা দেওয়ার জন্য একটা সাদা চাদর দিয়ে মুখ পর্যন্ত ঢাকা আছে। যেহেতু অস্বাভাবিক মৃত্যু, তাই দেহ ময়নাতদন্তের জন্য পাঠাতে হবে। সেই জন্য দারোগা হরিরাম বঠক ব্যাল কথা বলে নিচ্ছেন। মৃতদেহের চারপাশে গোল হয়ে গ্রামের লোক দাঁড়িয়ে আছে। সবার মধ্যেই একটা চাপা উত্তেজনা, ভয় কাজ করছে। মৃতদেহের সামনে বসে লক্ষ্মী বিলাপ করছে মাটিতে চাপড় মেরে মেরে। আমার কি সর্বনাশ হলো গা, কোন ডাইনি তোমার খেলো গা, মাগো পোড়ার মুখী শয়তানি আমার কপালে যুক্ত হলো না। লক্ষ্মীর পাশে দাঁড়িয়ে হরির বউ লক্ষ্মীকে ধরে রাখার চেষ্টা করছে। একটু দূরে দাওয়ায় পাথরের মূর্তির মতো বসে রয়েছে রতি। তার মুখে কোনো অভিব্যক্তি নেই, উত্তেজনা নেই, ভয় নেই। সামনের দিকে তাকিয়ে সে শুধু বসে রয়েছে। রতির কাঁধে হাত রেখে বসে আছে হরি, আর তার পাশে নিতাই। তারাও কেমন যেন হয়ে আছে। এরকম বীভৎস ঘটনা এই গ্রামে এই প্রথম। রতির ছেলে মেয়ে দুটিকে পাশের গ্রামে মামার বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। দারোগাবাবু ও হরিরাম বঠক লাশটিকে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দিয়েছেন। তারপর এগিয়ে এসে প্রশ্ন করলেন, তো আপনাদের মধ্যে প্রথম কে বডি আবিষ্কার করলো? লক্ষ্মী কাঁদতে কাঁদতে জবাব দেয়, আমি। দারোগাবাবু লক্ষ্মীর সামনে এগিয়ে এসে প্রশ্ন করেন, কি হয়েছিল ঠিক? লক্ষ্মীকে কোনো রকমে উঠিয়ে দাঁড় করালো হরির বউ। উঠে দাঁড়িয়ে লক্ষ্মী ঘোমটা ঠিক করলো। তারপর ঘোমটার খুঁটটা মুখের কাছে নিয়ে বলতে লাগলো, আমি প্রতিদিন সকাল সকাল উঠি, উঠোন ঝাড় দিয়ে নিকোবো বলি। আজও উঠেছিলাম, উঠে দেখি উনি আমার পাশে নেই। ভাবলুম বুঝি আমার আগে উঠে পড়েছেন। আমি বাইরে এসে উঠোন ঝাড় দিয়ে কলপারে যাই ঝাড় দেবো বলে। গিয়ে দেখি ও বাবা গা, ও বাবা গো, উনি পড়ে আছেন বেহুশ হয়ে। আর দেখি কি আমার শাশুড়ি মা মরে পড়ে আছেন, গা গা ভর্তি রক্ত, পেট খুবলে খাওয়া, মুখ না হা হয়ে আছে। আমি চিৎকার করে পালিয়ে এসে পাশের বিটের হরিদাদাকে ডেকে আনি। হরিদা সবাই রে খবর দেয়, পুলিশ ডেকে আনে বলেই ডুগরে উঠল। এরপর দারোগাবাবু রতির দিকে এগিয়ে গেলেন। তারপর প্রশ্ন করলেন, রতিবাবু, আপনার বউ বলল আপনাকে কুয়োপাড়ে পড়ে থাকতে দেখেছে। আপনি কুয়োপাড়ে গেলেন কি করে? রতি কিছুক্ষণ দারোগাবাবুর দিকে তাকিয়ে থাকলেন। তারপর ক্ষীণ কণ্ঠে উত্তর দিলেন, গিয়ে ভোরবেলায় পেচ্ছাপ পেয়েছিল। উঠে কলঘরে গিয়ে দেখি বালতিতে জল নেই গো। তাই কার সাথে পেছন দিকে গেছিলাম। গিয়ে দেখি আমার মা পড়ে আছে মরে। দেখে চিৎকার করে পড়ে গেছিলাম। হরি জ্ঞান ফিরিয়ে আপনাদের খবর দেয়। সন্ধ্যের দিকে গা ধুয়ে কাঁচা কাপড় পরে ঠাকুর ঘরে ঢুকলো পারুল। এমনিতেও সারাদিন তার কোনো কাজ না থাকলেও সন্ধেটা সে নিজের গরজেই দেয়। নইলে তার শাশুড়ি আর যা বড্ড ঠারে ঠারে কথা শোনায়। ঠাকুর ঘরে বাতি দেখিয়ে ধূপকাঠি আর প্রদীপ হাতে নিয়ে
নোলক দুলিয়ে গুনগুন করে গান গাইতে গাইতে তুলসী মঞ্চের দিকে এলো পারুল। তাদের বাড়িতে তুলসী মঞ্চটা একেবারে উঠোনের মাঝ বরাবর। তুলসী মঞ্চের সামনে দাঁড়িয়ে সোজা তাকালে তাদের মন্দির। রোজ বাঁধা ঠাকুরমশাই এসে পুজো করে যান দুবেলা। আজও পুজো সেরে চলে গেছেন কিছুক্ষণ আগে। আগে মন্দিরের লক্ষ্মীনারায়ণ পুজো পায়, তারপর বাড়ির বাকি ঠাকুরদের বাতি দিয়ে সন্ধে দিতে হয়। এটাই এ বাড়ির নিয়ম। পারুল নামগান করতে করতে তুলসী গাছে ধূপ দেখিয়ে বাতিটা রাখলো তুলসী গাছের গোড়ায়। তারপর ধূপটা পুঁতে দিয়ে ফিরতে যাবে, এমন সময় তার কানে এলো মিহি গলার ডাক। কেউ যেন তার নাম ধরে হাওয়ায় ভাসিয়ে তাকে ডাকছে। কি হলো? মনের ভুল। সে মনের ভুল ভেবে ঘরের দিকে পা বাড়াতে যাবে, এমন সময় আবারও সে শুনতে পেল পারুলের গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেল। সে ঠিক তার পিছনেই কারোর উপস্থিতি টের পেল। আবার ঠিক তার কানের পিছনেই শুনতে পেল পারুল আস্তে আস্তে পিছন দিকে ফিরল। ফিরেই চমকে গেল, আরে এই যে লক্ষ্মী দাঁড়িয়ে আছে, একটু তফাতে, কিন্তু ওর চোখ দুটো, এটা কি ধরনের চোখ? মনির লেশ মাত্র নেই, পুরো সাদা। লক্ষ্মীকে দেখে পারুল কিছুটা নিশ্চিন্ত হলো। ও মা, তুমি? আমি ভাবি কে নাকে, তা অমন সন্ধেবেলা ডাকতেছো কেন? দেখছো না বাতি দিচ্ছি। কোনো সাড়া নেই। পারুল একটু এগিয়ে গিয়ে আবার ডাকলো, ও মা, অমন করে দাঁড়িয়ে আছো কেন গা? তাও কোনো সাড়া নেই। পারুল একটু বিরক্ত হয়ে পিছন ফিরে বলল, অমন করে উঠোনে দেইরে না থেকে ভিতরে এসো দেখি, আমি হাত ধুয়ে আসি। হঠাৎ পারুল পিছন ফিরতেই লক্ষ্মী হাওয়ার মতো এগিয়ে এসে ওর ঘাড়টা ধরে মোটকে দিল। কক করে একটা শব্দ করে মাটিতে পড়ে গেল পারুলের নিথর দেহ। বলি, ও পারুল, এখনো সন্ধে দেওয়া হলো নি? এদিকে যে রাজ্যের কাজ পড়ে আছে গা। কুটনো কুটতে কুটতে হাঁক পাড়ল মাধু। সে এ বাড়ির বড় বউ, কিন্তু তার ছোট যাকে নিয়ে আফসোসের অন্ত নেই। কি করে যে নিতাই এরম এক অকম্যের ঢেকিকে বিয়ে করে আনলো কে জানে। কাজের বালায় নেই, সংসারের কুটোটি নেড়ে দেখে না, শুধু মুখে মুখে চোপা আর গ্যাট হয়ে বসে থাকা। তার ওপর গোদের ওপর বিস্ফোরার মতো হয়েছে ওই এক আয়না। দিনভর শুধু ওতে মুখ দেখছে আর গলে গলে পড়ছে। নিজের মনে গজগজ করতে করতে আবার হাঁক পাড়লো মাধু। ওরে পারুল, হলো তোর? সন্ধে দিতে গিয়ে রাত কাবার হবে নাকি গা? কোনো সাড়া নেই। মাধু দাওয়ায় বেরিয়ে এলো। কই, কেউ তো নেই। মেয়েটা গেল কোথায়? উঠোন ফাঁকা, তুলসী গাছের তলায় প্রদীপ ধূপ রাখা, তাহলে গেল কোথায় মেয়েটা? উঠোনে নেমে এলো মাধু। তাদের উঠোনের চারপাশ ঘিরে বড় বড় আম, জাম, কাঁঠাল, সবেদা গাছ। সে গাছের ডালপালা উঠোনে ছায়ার মতো বিছিয়ে আছে। সেই ডালপালার মাঝখান দিয়ে চাঁদ দেখা যাচ্ছে গোল থালার মতো। গাছের ছায়ায়, চাঁদের আলোয়, আধো অন্ধকারে উঠোনে এক মায়াবী পরিবেশ তৈরি করেছে। চারপাশ থেকে ঝিঝির ডাক আসছে। কাছের কোনো পুকুর থেকে ব্যাঙ ডাকছে। ওদের বাড়িটা ইংরেজি এল অক্ষরের মতো। বাড়ির পাশেই লাগোয়া রান্নাঘর। দাওয়া পেরিয়েই উঠোন, উঠোন পেরিয়ে সোজাসুজি মন্দির। মাধু উঠোন পেরিয়ে মন্দিরের সামনে গিয়ে দাঁড়ালো, কিন্তু পারুল গেল কই? মাধু পিছন ঘুরে ঘরের দিকে ফিরল। সবে আম গাছটা পেরিয়েছে, এমন সময় কি যেন একটা ভারী জিনিস সজোরে এসে লাগলো পারুলের মাথা আর পিঠের মাঝখানে। সামলাতে না পেরে ও বাবা গো বলে মুখ থুবড়ে পড়ে গেল মাটিতে। পড়ে যেতেই জিভে তার নোনতা স্বাদ এসে লাগলো। মাধু বুঝলো ঠোঁট কেটে রক্ত পড়ছে, পেটেও বেশ জোরে লেগেছে। কোনো রকমে উঠে দাঁড়িয়ে পিছন ফিরতেই আর্তনাদ বেরিয়ে এলো মাধুর মুখ থেকে। আম গাছের ডাল থেকে ঝুলছে পারুলের নিথর মৃতদেহ। ক্রমাগত চিৎকার করতে করতে মাটিতে পড়ে
জ্ঞান হারালো মাধু। স্যাটারডে সাসপেন্সে আজ শুনলেন আয়না দ্বিতীয় পর্ব। রচনা সম্পূর্ণা সোম। গল্পের কথক রাতুল, আশাকুল এবং সপ্তদীপা। লক্ষ্মী, সপ্তদীপা, রতি, রাজু, কনকবালা, মাধু এবং পারুল সম্পূর্ণা। হরির বউ সপ্তদীপা, মোরল, ধীরু এবং পুলিশ অফিসার রাতুল। গল্পের শব্দ আবহ রাতুল। আগামী সপ্তাহে আপনি শুনবেন এই গল্পটির তৃতীয় এবং অন্তিম পর্ব। স্যাটারডে সাসপেন্স প্রতি শনিবার রাত 10টায়।